হ্যালো এভরিওয়ান, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ দুটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি জিনের ঘটনা। এই ঘটনাটি অনেকটা অন্য ধরনের এবং আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি ভ্যান চালকের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আজকের এই দুটো ঘটনাই আপনাদের অনেক ভালো লাগতে চলেছে এবং আজকের রাতটা আপনাদের অনেক ভয় নিয়ে কাটতে চলেছে। বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে এগোবো। তার আগে প্রত্যেককে জানিয়ে দিই, আপনারাও যদি আমাকে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনাদের পরিচিত কারোর মুখ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সের প্রথমটা একটু চেক করতে পারেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমার ইমেল আইডি এবং আমার ফেসবুক আইডি দেওয়া রয়েছে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করে ঘটনা পাঠাতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন রুকাইয়া তালুকদার। তিনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন এবং আজ তিনি আরও একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় বড় ভাইয়া, আমি রুকাইয়া তালুকদার বাংলাদেশের গোপালগঞ্জ শহর থেকে বলছি। আজ আমি বলবো আমার নানুর মুখে শোনা এক হাত জীবওয়ালা জিনের ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুর বাপের বাড়িতে, নানুর ভাইয়ের বউয়ের সঙ্গে। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। আমার নানুর বাপের বাড়ি গোপালগঞ্জের হাতিয়াড়া গ্রামে। নানুদের বাড়ির পেছন দিয়ে একটা বড় খাল বয়ে গেছে। খালের শান বাঁধানো সিঁড়ি ও খালের পাশে আছে বিশাল বিশাল খেজুর গাছ। আমার নানুদের ঘরের পেছন লাগোয়া তিনটি বড় মর্দা তাল গাছ। তাল গাছের সামনে আছে বন জঙ্গল দিয়ে ভরা একটা পরিত্যক্ত পুকুর। পুকুরের পশ্চিম দিকে একটি খাল আর উত্তরে খেজুর গাছ। নানুর ভাইয়ের বউ তখন 7 মাসের প্রেগনেন্ট। তিনি একদিন দুপুরের সময় ওই শান বাঁধানো সিঁড়িতে চুল খুলে বসেছিলেন। আঁচলটি মাটির সাথে গড়াগড়ি করছে। দুপুরে হাওয়ার জন্য কেউ আশেপাশে নেই। তিনি নিতান্তই একা বসে আছেন। এমন সময় তিনি হঠাৎ করে অনুভব করলেন তার আঁচল কে যেন ধরে টানছে। তিনি ভাবলেন কোনো গাছে হয়তো বেঁধে টান খাচ্ছে। এরপর তিনি আঁচল গুটিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। সেই রাতেই তিনি খুব খারাপ একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তার 7 মাসের গর্ভের শিশুকে একটা অবয়ব পেট চিড়ে বের করে খাচ্ছে। তিনি স্বপ্নটি দেখেন আর অনুভব করলেন তীব্র ব্যথায় তিনি অস্থির। তার চারিপাশে রক্তের বন্যা বইছে। তার গর্ভে থাকা শিশুটি নেই। সবাই এসে এমন ঘটনা শুনে অবাক হলেন আর বলা বলি করলেন
স্বপ্নে যে এসেছিল সে শিশুটিকে খেয়ে ফেলেছে। এইভাবেই তার আরো 3টি সন্তান পৃথিবীতে আসার আগেই স্বপ্নে দেখা অবয়বটা খেয়ে নিত। এরপর তিনি যখন 5বার প্রেগন্যান্ট হলেন, তখন তাকে এক মৌলবী কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই মৌলবী কবিরাজ সব ঘটনা শোনার পর আগামীকাল আসার কথা বলেন। আগামীকাল যখন কবিরাজের কাছে যাওয়া হয়, তখন কবিরাজ বললেন, আমাকে মাফ করুন, আমি এই কাজটি করতে পারবো না। এর কারণ যখন জানতে চাওয়া হয়, তখন বলেন তিনি, জিনটি নাকি তাকে বলেছে, তোমাদের উপকার করলে আমার সন্তানকেও নাকি ও মেরে ফেলবে। আমি আপনাদের আরো একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় আমার ওস্তাদ কবিরাজ থাকে, তিনি হয়তোবা সাহায্য করবেন ইনশাল্লাহ। তখন নানুরা ওই কবিরাজের কাছ থেকে তার ওস্তাদ কবিরাজের কাছে যান। তিনি তাদেরকে বলেন, হ্যাঁ আমি পারবো, জিনের কাছ থেকে আমি বাঁচাবো, তবে ও আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বেশ খানিকটা সময় নিয়ে তিনি ধ্যান করছেন। হঠাৎ এক তীব্র গরম হাওয়া ঘরে প্রবেশ করে। কবিরাজ এবার প্রশ্ন করল, কেন এসেছিস তুই এখানে? জিনটি কোনো কথা বলল না। কবিরাজ যখন রেগে তার উপর দোয়া পড়ে ফুঁক দিলেন, তখন জিনটি বলা শুরু করল। সে বলল, একদিন ও খাল পাড়ে চুল ছেড়ে আঁচল মাটিতে বিছিয়ে বসেছিল। আমি ওই খাল পাড়ের খেজুর গাছেই থাকি। ও তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল। ওর বাচ্চা খাওয়ার লোভে আমি ওর শাড়ির আঁচল বেয়ে উঠি। রাতে ওর পেটের বাচ্চাটি আমি খেয়ে ফেললাম। কচি বাচ্চা খাওয়ার স্বাদটা বড়ই মজার। এরকম করে আমি 4টি বাচ্চা খেয়েছি। আমার জিভ 1 হাত লম্বা হয়েছে। এবার 5মটা খাবো, কেউ কিচ্ছু করতে পারবি না। কবিরাজ বলল, ওকে ছেড়ে দে, তুই চলে যা এখান থেকে। জিনটি কবিরাজকে হুমকির স্বরে বলল, আমি যাব না, তুই কিচ্ছু করতে পারবি না। কবিরাজ জিনটিকে বারবার বোঝাতে চাইলেও সে বুঝতে চাইছিল না। এবার কবিরাজ জিনটিকে কাবু করার জন্য কুরআনের বিশেষ আয়াত পড়ে ফুঁক দিলেন। জিনটি যেতে রাজি হলো ঠিকই, কিন্তু কবিরাজকে বলল, তোর পরিবারকে আমি ছারখার করে দেব সুযোগ পেলে। কবিরাজ নানুর ভাইয়ের বউকে একটি তাবিজ দিলেন আর বললেন, যতদিন তোমার সন্তান পৃথিবীতে না আসে ততদিন তোমার গলায় এটাকে রাখবে, আর যখন তোমার সন্তান পৃথিবীতে আসবে তখন ওর গলায় পরিও। ও দুনিয়ায় আসার 21 দিন পর আমার সাথে দেখা করবে। এই ঘটনার 1 বছর পর নানুর ভাইয়ের বউয়ের একটি ছেলে সন্তান হলো। 21 দিন পর যখন কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলো, তখন নানুরা এক ভয়ানক ঘটনা শুনলেন কবিরাজের মুখে। কবিরাজ বলল, তোমরা সেদিন যখন আমার কাছ থেকে বাড়িতে যাও, তখন থেকে নেমে আসে আমার পরিবারের ওপর সেই জিনের অত্যাচার। আমি আমার পরিবারে সবার গলায় তাবিজ পরিয়ে দিলাম। একটি ছোট্ট 5 বছরের মেয়ে ছিল, আমি তাকেও তাবিজ দিয়েছিলাম। একদিন খেলতে গিয়ে ওর গলার তাবিজটা পড়ে যায়।
খেলা শেষ করে বাড়িতে আসার সময় পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে আমার ফুটফুটের 5 বছরের মেয়েকে। এমন করে আমার বড় ছেলেকেও হত্যা করতে চায় সেই জিনটা, কিন্তু পারেনি, কারণ আমি সেখানে তৎক্ষণাৎ ছুটে গেছিলাম। আমি সেদিনকে ওই জিনটিকে বোতলে বন্দি করে পবিত্র মাটিতে চাপা দিয়ে দিয়েছি। কথাগুলো বলে কবিরাজ তার চোখের পানি আটকে রাখতে পারেননি। এইসব ঘটনা শুনে নানুরা খুব কষ্ট পান। এরপর ছোট নবজাতকের গলায় নতুন একটি তাবিজ দিয়ে তিনি বললেন, তোমাদের আর কোনো ভয় নেই, ওই জিন আর আসবে না। বড় ভাইয়া, এটাই ছিল আমার নানুর মুখে শোনা 1 হাত লম্বা জীবওয়ালা জিনের ঘটনা। ঘটনাটা ভালো লাগলে পড়ে শুনিও। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো তোমার ছোট বোন হিসেবে। অজানা সত্য চ্যানেলটি আরও বড় হোক, আরও শত শত এপিসোড দূরে এগিয়ে যাক, শুভকামনা রইল। এই ঘটনা বিষয়ে আমি বেশি কিছু বলবো না। এই ঘটনা বিষয়ে তোমরা বলবে তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমাদের প্রত্যেকের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। কমেন্ট করে জানিও যে ঘটনাটি তোমাদের কেমন লাগলো। যারা যারা এখনো পর্যন্ত এপিসোডটিকে লাইক করোনি তারা কি করছো? এখনই লাইক করে দাও এপিসোডটিকে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করে দাও, যাতে এরকমই ভৌতিক ঘটনা তোমরা শুনতে পারো। এবং একটু চেষ্টা করো এপিসোডগুলোকে একটু বেশি করে শেয়ার করার, কারণ আমি কখনো চ্যানেলের ভিউজের দিকে সেরকম লক্ষ্য রাখি না। আপনাদের ঘটনা পেলে আমি প্রতি বুধবার এবং শনিবার রাতেই ঘটনা শোনাই। তো আমি কালকে দেখছিলাম যে একটু রিচটা ডাউন রয়েছে, তো তোমরাই পারবে একমাত্র রিচটাকে ওপরে ওঠাতে, যাতে আমাদের অজানা সত্য আরও এগিয়ে যেতে পারে, অনেক মানুষদের কাছে পৌঁছে যেতে পারে। তো সেই দিকটা একটু দেখে তোমরা একটু বেশি করে শেয়ার করো, বেশি করে লাইক করো, কমেন্ট করো, যাতে এপিসোডগুলোর রিচ আরও বাড়ে এবং মানুষদের কাছে যাতে পৌঁছে যায় এবং ঘটনাগুলো যাতে অনেকে শুনতে পারে। জিন নিয়ে আমরা কিন্তু অনেক ঘটনা শুনেছি এবং আজ আরও একটি জিনের ঘটনা শুনলাম, যার 1 হাত লম্বা জিভ। যারা যারা জিনের ঘটনা শুনতে পছন্দ করো তাদের জন্য অনেক ধরনের জিনের ঘটনা এই চ্যানেলে আসতেই থাকবে। এইবার আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। নমস্কার রাজর্ষিদা, আমার নাম রূপম সরকার। আমি বেলডাঙ্গা থেকে বলছি। আমি অজানা সত্যের একজন নিয়মিত শ্রোতা। বেশ কয়েকদিন ধরে আমি তোমার ঘটনা শুনছি এবং তোমার কণ্ঠস্বর আমার অনেক ভালো লাগে। আজ আমি আমার শোনা একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠাচ্ছি, যেটা আমার একজন বন্ধুর দাদুর সঙ্গে ঘটেছে। সে আমাকে যেইভাবে ঘটনাটি বলেছে আমি তোমাকে সেইভাবেই লেখার চেষ্টা করছি। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই বলি দাদা, আমার বাংলা লেখাটা খুব একটা ভালো হয় না। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু মার্জনা করো। তো শুরু করছি ঘটনা। ঘটনাটা শুরু হয়েছে 2007 সালে। তখন আমার দাদু ভ্যান চালাতো। এখন আমার দাদু মারা গেছে। তখন আমার দাদু ভ্যান চালিয়েই সংসার করত। সকালের দিকে ভ্যান নিয়ে তিনি বেরোতেন এবং রাতের বেলায় ফিরে আসতেন।
প্রথম প্রথম দাদুর সংসারটা ভালোই ছিল, তবে যখন বয়স বাড়তে লাগলো দাদু মদ খাওয়া শুরু করেছিল, যার কারণে দাদু বাড়িতে ঢুকতো না। কিছু কিছু রাতে বাইরে থাকতো। ঠাকুমা চিন্তায় থাকতো, তবে রাগে দাদুর খোঁজ নিত না। তো একদিন দাদু রাতের বেলায় বাইরে মদ খেয়ে ভ্যানের ওপর শুয়েছিল। তখন বাজে ঠিক রাত 12টা। এবার বলি, দাদু যেই এলাকায় শুয়েছিল সেই এলাকাটা ঘুটঘুটে অন্ধকার। ওখানকার লোকেদের মুখে শোনা যায় যে রাতের বেলা সেখানকার নির্দিষ্ট একটি রাস্তা দিয়ে নাকি লোক যাতায়াত করে না। অনেকে আছে যারা নাকি ওই রাস্তার পাশ দিয়ে বাড়ি আসতে গিয়ে অনেকের কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। অনেকে এমন আছে যারা শুনেছে অন্ধকার গলি দিয়ে কে যেন তার নাম ধরে ডাকছে। তবে সেই রাস্তায় ঢুকে কাউকেই দেখতে পাওয়া যায়নি। তবে শরীরটা নাকি ভার ভার হয়েছে। দাদু সেই রাস্তার ঠিক মোড়ে ভ্যানটাকে সাইড করে রেখে মাতাল অবস্থায় ঘুমিয়ে রয়েছেন। গায়ের ওপর একটা চাদর। এমন সময় হঠাৎ দাদুর মনে হলো কে যেন দাদুর ভ্যানটাকে ধরে ঝাঁকাচ্ছে। সেই ঝাঁকানিতে দাদুর ঘুমটা ভেঙে গেল, এবং দাদুর ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গেই সেই অন্ধকার রাস্তা দিয়ে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। দাদু ভাবল যে এত রাতে একটা বাচ্চার কান্নার শব্দ ওখান থেকে কেন আসছে, আর কেনই বা একটা বাচ্চা এত রাতে বাইরে রয়েছে। দাদু চিৎকার করে বলে, ওই কে রে তুই, কি করছিস এত রাতে? এমন সময় আওয়াজটা বন্ধ হয়ে গেল, এবং হঠাৎ আরেকটা অজানা কণ্ঠে কে যেন দাদুকে সাহায্যের জন্য ডাকতে লাগলো। বলছে, আমার পায়ে বিরাট মোচ লেগেছে, একটু সাহায্য করেন না। দাদু আসছি আসছি বলে সেই রাস্তায় ঢোকে টর্চ জ্বালিয়ে। বিরাট অন্ধকার রাস্তাটা, শুধুমাত্র টর্চের আলো যেই জায়গায় পড়ছে সেইখানটাই আলোকিত হচ্ছে। এমন হতে হতে হঠাৎ পেছন থেকে কে যেন দাদুর হাতটাকে চেপে ধরল। বীভৎস ঠান্ডা সেই হাত, একদম বরফের মতো। দাদু পেছন দিকে ঘুরতেই হঠাৎ দেখে পিছনে কেউ নেই। অথচ চমকে দেওয়ার মতো বিষয় হলো দাদুর এখনো মনে হচ্ছে কেউ যেন তার হাতটাকে চেপে ধরে রয়েছে। দাদু ভীষণ ভয় পায়, সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে জোরে দৌড়াতে পারছিল না। কে যেন তাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। তাও দাদু বীভৎস জোরে দৌড় দেয় এবং ভ্যান সেখানে রেখে নিজের বাড়ির দিকে পালায়। সে নিজের বাড়ির দরজা ধাক্কাতে ধাক্কাতে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি তার বউকে সমস্ত ঘটনা খুলে বলেন, এবং তার বউ প্রচণ্ড পরিমাণে ভয় পায়। এবং দাদু বলে, কাল আমার সঙ্গে কি হয়েছিল সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি সেই জিনিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাই, নইলে রাতের ঘুম সেই ঘটনাটা কেড়ে নিয়েছে। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম।
আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আজকের এপিসোডের কোন ঘটনাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রেশমি ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন অনুভব, সুদেশনা সিনহা রয়, বিদাস FF, কমেন্ট করেছেন MD আসাদুল, কমেন্ট করেছেন মনিরা আক্তিয়ার, কমেন্ট করেছেন MBA বান্টাই 24, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার, কমেন্ট করেছেন সবিতা পাল, MD মঞ্জু, শিব মুভিজ, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন আশিক ইকবাল, কমেন্ট করেছেন চুমকি ঘোষ। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন, ঘটনা শুনতে থাকুন এবং ঘটনা পাঠাতে থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।